সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে। আমাদের আজকের আলোচনার বিষয় নির্বাচনী কথামালা। আর এই নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি, আমার ডান দিক থেকে পরিচয় করে দিচ্ছি, রয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক সচিব ব্যারিস্টার এম হায়দার আলী, রয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহ সম্পাদক জনাব রাশেক রহমান এবং রয়েছেন সিনিয়র সাংবাদিক জনাব জাকারিয়া কাজল। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের এই আলোচনা অনুষ্ঠানে। দর্শক, জানিয়ে রাখি আমাদের আলোচনায় আপনি অংশ নিতে পারবেন, এই জন্য আপনাকে ফোন করতে হবে। আপনারা যে নম্বরগুলি পর্দায় দেখতে পারবেন সেই নম্বরে, এছাড়া ফেসবুক অথবা SMS এর মাধ্যমে আপনাদের মন্তব্য সরাসরি এই অনুষ্ঠানে পাঠাতে পারবেন। আলোচনা শুরু করার আগে এখন পর্যন্ত যে শিরোনামগুলো আছে সেগুলো আমরা একটু দেখে নেই। পৌর নির্বাচনে মনোনয়নপত্র যাচাই বাছাই শেষ, অনেকের প্রার্থিতাই বাতিল, আচরণ বিধি লঙ্ঘন করলেই আইনি ব্যবস্থা, হুঁশিয়ারি কমিশনের। বরাবরের মতো এবারও পৌর নির্বাচনে নিরপেক্ষ ভূমিকা রাখতে পারছে না নির্বাচন কমিশন, অভিযোগ বিএনপির। নির্বাচন নিয়ে মিথ্যাচার করা দলটির স্বভাব, বলছে আওয়ামী লীগ। মুক্তিযুদ্ধের চেতনায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর। বিমান বাহিনীতে যুক্ত হল আধুনিক প্রশিক্ষণ বিমান। শিগগিরই ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যম খুলে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত, প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। চাপ থাকলেও আইএস বিরোধী কোনো জোটে বাংলাদেশের যোগ দেওয়া উচিত নয়, মন্তব্য বিশ্লেষকদের। জাতিসংঘের অধীনে জোট হলে সহযোগিতার আশ্বাস সরকারের। আমরা আজকের শিরোনামগুলো দেখলাম। আমি আলোচনা শুরু করতে চাই ব্যারিস্টার এম হায়দার আলী আপনাকে দিয়ে। আমাদের আজকের যে শিরোনামটি আমরা রেখেছি নির্বাচনী কথামালা, আমাদের যে শিরোনামগুলো আমি পড়লাম এটার মধ্যে আছে দুই দলের পাল্টাপাল্টি কথা। আপনাদের দলের ভারপ্রাপ্ত মহাসচিব বলেছেন এবারে পুরো নির্বাচনে নিরপেক্ষ ভূমিকা রাখতে পারছে না নির্বাচন কমিশন। আবার আওয়ামী লীগের তরফ থেকে মোহাম্মদ হানিফ বলেছেন মিথ্যাচার করা বিএনপির স্বভাব হয়ে গেছে। আমরা দেখি যে নির্বাচনকে ঘিরে এরকম পাল্টাপাল্টি কথামালা প্রতিদিনই চলছে। গত পরশুদিন আপনাদের দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় উনি একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন, ভোট সুষ্ঠু হলে 80%, আমি কথাটা দিয়ে আলোচনার সূত্রপাত করতে চাই আজকে। ভোট সুষ্ঠু হলে 80% পৌরসভায় বিএনপি প্রার্থীরা জয়ী হবে, উনি এরকম দাবি করেছেন। তো এটা নিয়ে আবার বলা হচ্ছে যে তাহলে যে যদি বিএনপি 80% না পায় তাহলে কি নির্বাচন সুষ্ঠু হবে না, এই ধরনের কথাবার্তা বলা হচ্ছে। কিভাবে বলবেন আপনি? না, ব্যাপার হলো যে আপনি অনেকগুলো এখানে শিরোনামের কথা বলছেন, আচরণ বিধির কথা বলছেন। প্রথমে আচরণ বিধি যেটা হলো যে তারা, এটা তো বর্তমান সরকার পার্টি সেটা ভঙ্গ করতেছে। আপনার পত্রপত্রিকা এই খবরই আসছে এবং যেখানে এমপি সেখানে মানে প্রচারণা যাচ্ছে, ইসি সেখানে কোনো ব্যবস্থা করতে পারছে না। এবং ইসি যদিও বলা হয় যে এটা আসলে স্বয়ংসম্পূর্ণ বডি না, এটা সাবরিন, আর কোনো ক্ষমতাই নাই, এটা কর্তার ইচ্ছা কীর্তন গায়। তো যাই হোক, আচরণ বিধি লঙ্ঘন হচ্ছে এতে কোনো মানে সন্দেহ নাই। আর এখানে নিরপেক্ষ নির্বাচন যে হবে না, যেটা মানে বলা হয়েছে বিএনপি নেতৃবৃন্দের তরফ থেকে, আসলে বর্তমানে বাংলাদেশে এটা যদিও স্থানীয় সরকার নির্বাচন, এটা কোনো জাতীয় নির্বাচন নয়, এখানে আপনার নিরপেক্ষতা সেটা তারা বজায় রাখবে বলে মনে হয় না। কারণ হলো আওয়ামী লীগ বা বর্তমান সরকারের ইতিহাস তা বলে না। সে 1973 সাল থেকে আরম্ভ করে পর্যন্ত এটা হয় না। 2001 সালে আওয়ামী লীগের অধীনে নির্বাচন হয়েছিল, আপনারা ক্ষমতায় গিয়েছিলেন। আওয়ামী লীগের অধীনে হয় না, সেখানে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হয়েছিল। যদি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে না হতো তাহলে সেইবারও আওয়ামী লীগ যেত, এত কোনো সন্দেহ নেই। তো এখন যে কথাটা বলতে গয়েশ্বর চন্দ্র রায়ের কথা বলছেন, হ্যাঁ, গয়েশ্বর চন্দ্র রায় যেহেতু বাংলাদেশের অন্যতম বৃহৎ দল হইতেছে বিএনপি, এবং বিএনপি অত্যন্ত নির্বাচনমুখী একটি দল, এবং সেই হিসাবে বর্তমানে যে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট, এটা বিএনপির ফেভারে সাংঘাতিকভাবে। এটা গ্রামে গঞ্জে শহরে বন্দরে আপনি যেখানেই যান না কেন পাবলিক সেন্টিমেন্ট তাই বলে। সেক্ষেত্রে জনাব গয়েশ্বর চন্দ্র রায় যে কথাটা বলছেন এটাকে একবার ফেলে দেওয়া যায় না। তবে আপনি বলছেন যদি 80% না পায়, নির্বাচন জয়লাভ না করে, তাহলে এটাকে কারচুপি বলা হবে,
কারচুপি 80% বা 50% উপরে না। কারচুপি যখন হয় সেটা কারচুপি, অতএব এই 80% কিছু কম পেল তাতে এটা কারচুপি বলা হবে না। আসলে কারচুপি সংগঠিত হচ্ছে কিনা সেটাই দেখার বিষয়। এই এখন আর কিছু বলছেন আপনারা মুক্তিযুদ্ধের চেতনা, এই কথাটা আমি পরবর্তীতে আসছি। আপনাদের দলের ভারপ্রাপ্ত মহাসচিবের কথার প্রেক্ষিতে মোহাম্মদ হানিফ আজকে বলেছেন যে এই নির্বাচন কমিশনের অধীনে 5 সিটি কর্পোরেশন নির্বাচন করে বিএনপি জয়ী হয়েছে। এ ব্যাপারে কি বলবেন? হ্যাঁ, এ ব্যাপারে এই যে 5টি নির্বাচন হয়েছিল অত্যন্ত প্রতিকূল অবস্থা প্রেক্ষিতে বিএনপি সেখানে নির্বাচন করেছে এবং সেখানে কারচুপি হয় না, কিন্তু হয়েছে। ঘাঁটি বলে পরিচিত গাজীপুর, সেখানে আপনার বিপুল ভোটে সেটা অতীত ইতিহাস, বর্তমানে নয়। এখানে কিন্তু লাভ হলো কি, যেখানে তারা জয়লাভ করলো, মেয়র হইল, প্রতিটিকে মিথ্যা রাজনীতি হয়রানি মামলা দেন, তথাকথিত নাশকতা মামলা দিয়ে তাদেরকে মেয়র পদ থেকে বহিষ্কার করা হয়েছে। তাহলে আপনি জয়লাভ করে কি লাভ? পরাজয় ওই গ্লানি সেই একই কথা। এখানে আপনি বরিশালের কথা বলেন, রাজশাহীর কথা বলেন, গাজীপুরের কথা বলেন, সব জায়গায় একই। আপনাকে আগে অ্যাটিটিউড বদলাইতে হবে, দৃষ্টিভঙ্গি, বর্তমান সরকার দৃষ্টিভঙ্গি আমূল পরিবর্তন আনতে হবে। সেটা গণতান্ত্রিক তাদের চেহারাটা ভাসাইতে হবে এবং তাহলে অনেক সমস্যার সমাধান হবে, রাজনৈতিক সমস্যাগুলো। জি, জনাব রাশেক রহমান, কি বলবেন? দৃষ্টিভঙ্গির বদলানোর কথা বলছেন ব্যারিস্টার হায়দার আলী। দৃষ্টিভঙ্গির মানে উনি যে কথাটা বলতে চাচ্ছেন যে বিরোধী নেতারা যারা আছেন বিভিন্ন সিটি কর্পোরেশনে নির্বাচিত হয়ে এসছেন, তারা কেউই এখন এক হিসাবে নাই। হয়তো খুলনাতে হয়তো আছেন, আর আমরা দেখি অন্য সব জায়গাতেই তারা হয় মামলার আসামি, বরখাস্ত, তাদের ভারপ্রাপ্ত মেয়র দিয়ে চলছে। তো এই দৃষ্টিভঙ্গির আশঙ্কা উনি করছেন যে ওনারা যদি আগামীতে জিতেনও অনেক জায়গায় সেই তারই পুনরাবৃত্তি হতে পারে, এই কথা উনি বলছেন। কি বলবেন? আপনাকে ধন্যবাদ। প্রথমে আমি ওনার সাথে একমত, দৃষ্টিভঙ্গির পরিবর্তন আসা দরকার। তো সেটা কোন দৃষ্টিভঙ্গি? আপনি যদি মহাত্মা গান্ধীর দৃষ্টিকোণ থেকে দেখেন, তাহলে এই 5ই জানুয়ারি 2015 সাল থেকে অব্যাহত 100 দিন বা তার থেকে কিছুটা বেশি আগুন সন্ত্রাস, পেট্রোল বোমার যে ধারাবাহিকভাবে নিরপরাধ মানুষের উপর আক্রমণ আমরা দেখেছি, এর মধ্যে দিয়ে প্রাণ কেড়ে নেওয়ার যে ব্যাপারটা, এসব সবকিছু করেও যদি আপনি ক্ষমতায় আসলে যান, ওনার কথাকে অনুসরণ করে বলি, তাহলে লাভ কি? যদি মানুষের প্রাণের উপর দিয়ে আমাদের ক্ষমতায় যেতে হয়, মানুষের জীবনের একটা ব্যাপক পরিবর্তন বা একটা স্বপ্ন সৃজনে যদি আমরা বিশ্বাস না করি, তাহলে আমরা নির্বাচন করছি, ভোট নিচ্ছি, ক্ষমতায় যাচ্ছি, এর মূল্যবোধ মূল্যটা কোথায়? আমি এই জায়গায় একমত। দৃষ্টিভঙ্গির পরিবর্তন আসা দরকার জাতীয়তাবাদী দলে এই কারণে, দেখেন এই যে আপনি বললেন যে মেয়র যারা ছিলেন তাদের বেশিরভাগ এখন ভারপ্রাপ্ত মেয়রের জায়গায়। এটা কারণটা কি? কারণ যারা আসলে জাতীয়তাবাদী দলের রাজনীতিটা করতেন, তৃণমূলে গিয়ে করতেন, প্রান্তিক পর্যায়ে গিয়ে করতেন, তারা কি হলো? তারা এই সন্ত্রাস নাশকতার একটা ওভারওয়েলমিং প্রেসার, যেটা বলে একটা চাপের কারণে নিজেরাও সামরিকায়নের যে বলয় তার মধ্যে পড়ে গেলেন। এবং দেখা গেল, আপনি কি মনে করেন যে মামলার কারণে তারা আজকে মেয়রের পদ ছাড়া, আপনি কি একজন রাজনৈতিক কর্মী হিসেবে এটা বিশ্বাস করেন যে হ্যাঁ একেবারে তারা সরাসরি সেই সন্ত্রাসের সাথে জড়িত, নাকি মামলার জন্যই মামলায় দেয়া? এবং অ্যাবসলিউটলি আপনি গয়েশ্বর সাহেবের মানে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে যে এতগুলো মামলা, ওনাকে বাসে আগুন দেওয়ার মামলা, বিভিন্ন মামলা, আপনি কি মনে করেন যে এরকম খুঁজলে তো আপনাদের নেতাদের বিরুদ্ধেও বিএনপির আমলে মামলা পাওয়া যাবে? আচ্ছা, প্রথম কথা, সেই মামলাগুলি তো একই অবস্থা আমরা দেখি যে ওগুলির কোনোদিনই শেষ হয় না। আপনি যদি আমাকে অ্যালাউ করেন, জি, প্রথম জিনিসটা হচ্ছে, যেমন গয়েশ্বর সাহেবের কথা আপনি কোট করলেন, এখানে ওনার একটা ফোন আলাপ আমি শুনেছিলাম, যেখানে আসলে বোমা খোঁজা, বোমার র মেটেরিয়াল খোঁজা, কাটা খোঁজা, আপনার হয়তো মনে আছে ফোন আলাপটা। আমি দেখি যে জাতীয়তাবাদী দলের ওই পর্যায়ের কোনো ব্যক্তির ফোন আলাপ যখন লিক হয়ে আমাদের সামনে আসে, তখন কোনো কিছুই আর অবিশ্বাস করতে কষ্ট হয় না। আমি আপনার সাথে একমত যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার কি এরকম করার কথা, অথবা এম কে আনোয়ার সাহেব তার কি এরকম করার কথা, কিন্তু এটাও আবার ঠিক যে জাতীয়তাবাদী দলের একেবারে সর্বোচ্চ পর্যায়ে নীতি নির্ধারিত যারা আছেন, তাদেরকে বাংলাদেশে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে সবাই চিনে এক নামে, তাদের ভিতরে কিছু কিছু লোকের কিন্তু কৃতকর্ম আবার আজকের এই ডিজিটাল বাংলাদেশের ডিজিটাল প্রযুক্তি বলুন বা আইটি প্রযুক্তি বলুন,
ইউটিউব এসবের মাধ্যমে বেরিয়ে আসে, সেটা দেখার পরে এখন আর কোনো কিছুই বিশ্বাস করতে কিন্তু কষ্ট হয় না। এবং আমি একজন নতুন প্রজন্মের রাজনৈতিক কর্মী হিসেবেই বলতে চাই বিনয়ের সাথে, আমার কাছে কেন জানি মনে হয়েছে যে জনাব তারেক জিয়া এবং বেগম খালেদা জিয়ার ইউনিল্যাটারালি অর্থাৎ এককভাবে অগণতান্ত্রিকভাবে জাতীয়তাবাদী দলের নেতা কর্মীদের সাথে আলাপ আলোচনা না করে ধারাবাহিকভাবে বিভিন্ন নির্বাচনকে বর্জন করার যে ট্রেন্ড, যে ধারাবাহিকতা দেখা যায়, সেটার কারণেই তো আজকে আমার কাছে প্রতীয়মান হয় যে শুধুমাত্র ক্ষমতায় যাওয়া ছিল একমাত্র লক্ষ্য, ক্ষমতার লিপ্সাকে চরিতার্থ করা। এবং আমি আপনাকে ছোট্ট একটা স্ট্যাটিস্টিক্স দিতে চাই। গতকালকে জাতীয়তাবাদী দলের পুর নির্বাচনের মেয়র পদপ্রার্থী 4 জনের মনোনয়ন বাতিল হয়েছে। এই 4 জনের কি কারণে বাতিল হলো? একজন ঋণ খেলাফি, একজন কর খেলাফি, একজন বিল খেলাফি এবং আরেকজনের মনোনয়ন প্রার্থনা করার যেই আবেদনটি, সেখানে প্রয়োজনীয় যে দলিলাদি দরকার সেই দলিলাদি নেই। অন টপ অফ দ্যাট আরো 40 জন ব্যক্তি যারা জাতীয়তাবাদী দলের ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করবেন, যারা জামাতে ইসলামীর নেতাকর্মী, তারা অলরেডি আউটস্ট্যান্ডিং ওয়ারেন্ট অর্থাৎ গ্রেপ্তারি পরোয়ানার আসামি। সো 276টি জায়গায় যদি পৌরসভা নির্বাচন হয় আর তার মধ্যে 44 জন প্রার্থীর যদি প্রথম দিনে এই অবস্থা হয়, তাহলে আমার মনে তো অ্যাটলিস্ট জাতীয়তাবাদী দলের এই নির্বাচনটি আন্তরিকভাবে করে এসে এই যে সুস্থ রাজনীতির যে কক্ষপথ, এই কক্ষপথ থেকে তারা ছুটে গিয়ে নিজের অক্ষরে দাঁড়ানোর যে ক্ষমতাটা হারালেন, সেই জায়গায় ফিরে আসার যে মনোবাঞ্ছা বা অভিলাষ, সেটা যে তারা আসলে তাদের নাই, এটা তো আমাদের পরিষ্কার হয়। অর্থাৎ তারা এই নির্বাচনটা করতে যাচ্ছেন একটা নাটক বা একটা ফাঁদ পাতার জন্য। তারা এমন সব প্রার্থী দিচ্ছেন যাকে দিয়ে আপনি কোনোদিনও কোনো অবস্থায় কোনো সুস্থ নির্বাচন করতে পারবেন না। একজন ব্যক্তি যিনি 7 জনকে পুড়িয়ে মারার দায়ে অভিযুক্ত, যার নামে একটা গ্রেপ্তারি পরোয়ানা আছেন, তাকে যদি আপনি পৌরসভার নির্বাচন করতে দেন, তিনি কি পারবেন? একজন ব্যক্তি যিনি ঋণ খেলাফি এবং এটা সকলে জানে, তাকে যদি আপনি মনোনয়ন দেন, তিনি কি নির্বাচন করতে পারবেন? কিন্তু হ্যাঁ, বাংলাদেশের মানুষের মাঝে, সহজ সরল মানুষের মাঝে বিস্মৃতি সৃষ্টি করা খুব সহজ। আপনি টেলিভিশনে আসবেন বা পত্রিকায় যাবেন বা একটা অনুষ্ঠানে যাবেন, একটা স্টেটমেন্ট দিবেন যে আমাদেরকে নির্বাচন করতে দেওয়া হচ্ছে না, হ্যাঁ, সেটা বিশ্বাস করার মতো বা সেই কথায় তারিত হওয়ার মতো লোক। এই পাল্টাপাল্টির কথার মধ্যে আমি সাংবাদিকের কথা শুনে সে জাকারিয়া কাজল কি বলবেন? যে না, আমি যেটা বলবো যে আমার যেটা মনে হয় যে আমাদের নির্বাচন কমিশন আসলে খুবই দুর্ভাগ্য যে এই সাংবিধানিক প্রতিষ্ঠানটি সৃষ্টির পর থেকে আজ পর্যন্ত যারা বিরোধী দলে থাকেন তাদের কারোই আস্থা অর্জন করতে পারেনি। সবসময় তো তা হয় না, মোটামুটি সবসময়। কিন্তু আপনারা আমাকে একটা উদাহরণ দিতে পারবেন না যে এই যারা বলেছে যে নির্বাচন কমিশন নিরপেক্ষ? সবসময় হয়ে আসে। নারায়ণগঞ্জের নির্বাচনের সময় নির্বাচন কমিশন প্রশংসা কুড়িয়েছে বিরোধী দলেরও। না, নারায়ণগঞ্জের নির্বাচনের সময় না, তখন কারণ আছে, তখন ওই যে তারা জিতেছে। এখন আমরা যখন সাংবাদিকতা শুরু করি তখন একটা কথা ছিল যে মানে আপনার বিরুদ্ধে গেলে বলতেন যে সংবাদটা বস্তুনিষ্ঠ না, তাই না? বস্তুনিষ্ঠ নির্বাচন এবং সংবাদ এবং সুষ্ঠু নির্বাচন দুটো নিয়ে কিন্তু অনেক কথাবার্তা আছে। এখন এই যে কথাগুলো যে আমরা জিতলে বস্তুনিষ্ঠ বা আমি যদি 80% পাই বস্তুনিষ্ঠ, আমার কাছে দুটোই খুব হাস্যকর না। আমি যেটা বিশ্বাস করি একটা বেঞ্চমার্ক তো থাকতেই হবে, ইলেকশনের বলেন আর সংবাদের বস্তুনিষ্ঠ। প্রশ্ন নিয়ে নেই, একজন দর্শক আছেন লাইনে। জি দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি আব্দুল লতিফ নোয়াখালী থেকে বলছি। হ্যালো। হ্যালো। জি হ্যাঁ, আমি আব্দুল লতিফ কুরেশি শাহিনবাগ নোয়াখালী থেকে বলছি। জি বলেন। মাননীয় অতিথি অ্যাডভোকেট সাহেবের কাছে আমার প্রশ্ন, উনি যে গণতন্ত্র রায় যে কথা বললেন, উনি যেটা আপনি কার কাছে প্রশ্নটা করলেন আমি শুনতে পাইনি, আরেকবার যদি বলেন। আমার প্রশ্ন জি কার কাছে প্রশ্ন করলেন? আমি বিএনপি সমর্থক এবং অ্যাডভোকেট, সরি ওনার নামটা আমার হায়দার আলী। জি অ্যাডভোকেট হায়দার আলী। জি হ্যাঁ, ওনার কাছে আমার প্রশ্নটা হচ্ছে, গণতন্ত্র রায় যে কথাটা বলছেন বিএনপি যদি সুস্থ নির্বাচনে 80% ভোট পাবেন, ঠিক আছে, আমরা মেনে নিলাম, কিন্তু গত 3 মাসে আন্দোলন করেছেন ওনারা, যে অবরোধ এবং হরতাল দিয়েছেন, 100 মানুষের উপরে পুড়িয়ে মেরেছেন, অর্থনীতি ধ্বংস করে দিয়েছেন, জনগণকে সেটা ভুলে গেছেন কিনা মানুষের অতীতের কাছে? প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে, ওনারা তো ঢাকা এবং চট্টগ্রাম যখন সিটি কর্পোরেশন নির্বাচন হয় তখন কিন্তু প্যান নির্বাচন হচ্ছে, তখন দেখা গেল 11টা বাজে ওনারা বললেন যে না, আমরা নির্বাচন করবো না, আমরা নির্বাচন প্রত্যাহার করছি। আপনার জনগণ কি সেই কথাও ভুলে গেছেন কিনা মাননীয় অতিথির কাছে আমার প্রশ্ন। জি, আপনার প্রশ্নের উত্তর উনি দিবেন, আমরা দিবেন। আমরা আগে জাকারিয়া কাজল শেষ করে আপনি বেঞ্চমার্কের কথা বলছিলেন। একটা বেঞ্চমার্ক থাকবে যে এটা হলে সুষ্ঠু নির্বাচন, মানে এই বেঞ্চমার্কটা খুব জরুরি, নাম্বার 1। নাম্বার 2, আমি যেটা মনে করি আর কি, এবার তো নির্বাচন কমিশন আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে যেটা করে যে এমপিরা কেউ আপনার ইয়েতে যেতে পারবে না, প্রচারণায় যেতে পারবে, যার কারণে আওয়ামী লীগ বলছে ব্যালেন্সিং অ্যাটিটিউড মনে হচ্ছে আমার। কারণ
ধরেন বিএনপি এখন কতবার ইলেকশন করেনি 5ই জানুয়ারি, আওয়ামী লীগ বারবারই অনুরোধ জানিয়েছিল যে মিনিমাম এমপিরা যেন যেতে পারে। আপনি একটা জিনিস দেখেন যে বিএনপির এখন কিন্তু কোনো সংসদ সদস্য নেই, যেহেতু তারা নির্বাচনে অংশ নেয়। এখন কথার কথা মির্জা ফখরুল সাহেব ক্যাম্পেইনে যেতে পারবেন, সৈয়দ আশরাফ যেতে পারবেন না, বেগম জিয়া যেতে পারবেন। এইটা মানে লেভেল প্লেইং ফিল্ডের কথা যারা বলেন, আমি যেটা বলতে চাই ইটস ক্লিয়ার। তো কাজে বিএনপি আমার কেন জানি মনে হয় যে নির্বাচন কমিশন এবার চাচ্ছে মানে নিজেদের একটু ব্যালেন্স করার চেষ্টা করছে, তারপরেও কিন্তু তারা খুশি হচ্ছে না। আমি গত কয়েকদিনে যে আলাপচারিতা আপনি যদি দেখেন, বারবার একটা কথাই ঘুরে ফিরে আসছে যে আমরা যদি জয়লাভ করি তাহলে সুষ্ঠু নির্বাচন। কোনো প্রার্থীর যদি কোনো দলের যদি এই অ্যাটিটিউড থাকে, তো মানে প্রথমেই তো আমি নির্বাচন কমিশনকে একটু প্রশ্নবিদ্ধ করে দিচ্ছি। এটা একটা জিনিস মনে রাখতে হবে, আমাদের দেশের মানুষ নির্বাচনমুখী। এই বাংলাদেশে একমাত্র দেশ যেখানে স্কুল কমিটি, মসজিদ কমিটির নির্বাচনে কিন্তু 4 রঙা পোস্টার হয়, এটা পৃথিবীর কোথাও আমি দেখিনি। আরেকটা কাজে এবার যদি নির্বাচনে বিএনপি না যেত, তৃণমূলে কিন্তু নেতৃত্ব ধরে রাখা, দলকে ধরে রাখা খুব কঠিন হতো। আমরা গ্রামে গঞ্জে গিয়ে দেখেন আপনি, উনি যেটা বললেন ব্যারিস্টার সাহেব, আই এগ্রি যে জয়লাভ করে কি লাভ, পরাজিত হয়ে জয়লাভ করলে কি লাভ, তারা থাকতে। তারপরেও কিন্তু দলটা আনুষ্ঠানিকভাবে নিজেদের প্রতীক নিয়ে নির্বাচনে যাচ্ছে, তাই না? সংগঠিত লাভ ছাড়া যাচ্ছে কেন? লাভ একটাই যে তাদের তৃণমূলের সংগঠনটাকে ধরে রাখতে হবে, নাম্বার 1। নাম্বার 2, আপনি দেখেন 20 দলীয় জোট, কালকে জনাব আলাল বলছিলেন 20 দলীয় জোট অফিসিয়ালি 2টি আসন ছেড়েছে, একটা হচ্ছে এলডিপি-কে, আর একটি ভেড়ামারা কাজী জাফরের জাতীয় পার্টিকে। এই দুইটা তারা অফিসিয়ালি ছেড়েছে বলে আলাল সাহেব বলেছেন। আর জামাতের যে 27টা আছে, ওটার প্রসঙ্গে কয়টা এখন 40, ওটার ব্যাপারে কিন্তু তারা কিছুই বলছে না। এখন জামাতের নির্বাচন করার কোনো অধিকার নেই, মানে যেহেতু তারা নিবন্ধিত না। এই সিটগুলি কিন্তু আমরা দেখার প্রতীক্ষায় রইলাম যে তারা কোন প্রতীক নিয়ে নির্বাচন করবে। বিএনপি থেকে বলা হচ্ছে যে তারা স্বতন্ত্র হিসেবে ভিন্ন প্রতীক নিয়ে নির্বাচন করবে। নির্বাচনের সময় এটাই একটা খুব মানে খুব পর্যবেক্ষণের বিষয়। আমি ধরেন জামাতের কর্মী, আমি ধরেন এই আপনার এই কাপ নিয়ে নির্বাচন করবো, সেখানে রাশেক সাহেব বা ব্যারিস্টার সাহেব ধানের শীষে নির্বাচন করছেন কিনা, এই জিনিসটা এবার খুব ইম্পর্টেন্ট। আর আমার কাছে যেটা মনে হয় আর কি, মানে দুঃখ লাগে যে সাম্প্রতিক সময়ে আপনার এই যুদ্ধাপরাধ বা ইত্যাদির বিষয় যেরকম ভাবে এসেছে, তারপরে এই দেশে জামাত রাজনীতি করে এবং একটা মুক্তিযুদ্ধের দল। বিএনপিতে কিন্তু প্রচুর মুক্তিযোদ্ধা আছে, বিএনপির প্রতিষ্ঠাতা একজন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, সেই দলকে জামাতের মতো অফিসিয়ালি যাদের নিষিদ্ধ হয়নি জামাত, যুদ্ধাপরাধের প্রতিটা রায় কিন্তু বলা হয়েছে জামাত দল হিসাবে সেই দলের সঙ্গে এই আমি খুবই দুঃখের সঙ্গে বলছি আর কি, সেই দলের সঙ্গে আতাত করে এখনো চলতে হচ্ছে। এটা আমাদের রাজনীতির জন্য খুব ভালো কথা না। আমি যেটা মনে করি, আওয়ামী লীগের যেমন স্বৈরাচারকে বর্জন করা উচিত, তার চেয়ে বেশি উচিত বিএনপির জামাতকে বর্জন করা। ব্যারিস্টার এম হায়দার আলী, এর আগে আপনার কাছে যে প্রশ্ন রেখেছেন একজন দর্শক, আগে দিই পর অন্য কথাগুলো বলি। প্রশ্নকারকে আমি ধন্যবাদ জানাচ্ছি। সে যে প্রশ্নটা করছে এটা অতি মামুলি প্রশ্ন, এবং তার প্রশ্ন থেকে বোঝা যায় তিনি একটি দলের খুব ভালো একজন সমর্থক, তাতে কোনো সন্দেহ নেই। ধরে নিলাম উনি ধরে নিয়েছেন 3 মাস আন্দোলন হয়েছে, কিন্তু 3 মাস আন্দোলন কেন হলো? 3 মাস আন্দোলন হলো যে তত্ত্বাবধায়ক সরকারের জন্য 173 দিন আওয়ামী লীগ হরতাল করেছে, কখনো 7 দিন একটানা, কখনো 15 দিন একটানা, এবং গান পাউডার দিয়ে শেরাটনের সম্মুখে 11 জন লোককে পুরোই হত্যা করছে, এবং দেশের রেল লাইন উপরে ফেলছে, রাস্তাঘাট বন্ধ করে দিচ্ছে, মানুষ মারছে, এমনকি একজন উপসচিব তাকে দিগম্বর করে ছেড়ে দিয়েছে। অনেক কি করছে, এগুলো ফিরিস্তি দেওয়ার আমার দরকার নাই, এগুলো গত পত্রিকাগুলো দেখি। না সেটা জাস্টিফাই নাই। এখন 3 মাস কেন লাগবে তত্ত্বাবধায়ক সরকার পুনরুদ্ধারের জন্য? যে তত্ত্বাবধায়ক সরকার আওয়ামী লীগ প্রবর্তন করেছিল, আজকে কেন সেটা না করে? কারণ সে পাশ করতে পারবে না, মেজরিটি পাবে না, সরকার গঠন করতে পারবে না। তার টার্গেট হলো যে কোনোভাবে আমি সরকার গঠন করব। সেই জন্য এই যে একটা নিরপেক্ষ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকার সারা পৃথিবীতে যেটা প্রশংসিত হয়েছে, বাংলাদেশ হয়েছে, সেটাকে বাদ দিয়েছে 3 মাস। তারা যখন শেষের দিকে কন্টিনিউয়াস আন্দোলন করা শুরু করেছিল
96 সালে 15 দিনের মাথায় তো আগে যে সরকার সেটা পতন ঘটাইছে ইচ্ছা করে, কারণ দেশকে বিএনপি অত্যাধিক ভালোবাসে, দেশের স্বার্থ যাতে ক্ষুণ্ণ না হয় সেই জন্য তারা দ্রুত গতিতে তত্ত্বাবধায়ক সরকার যেটা আওয়ামী লীগ এত মানে আন্দোলন করছে সেটা দিয়ে দিয়েছে। সেই তাদের যে আন্দোলনের ফল সেই তত্ত্বাবধায়ক পদ্ধতি আজকেই করে 2টা নির্বাচনে কলুষিত হয়েছে, 2008 সালে 29শে ডিসেম্বর এবং 2014 সালে 5ই জানুয়ারি 154 জন বিনা প্রতিদ্বন্দ্বিতা বিনা ভোটে পাশ করেছে। তাহলে তো আমার কোনো মানে 2028 বলছেন সেটা কলুষিত, সেটার ভিতর অনেক সামরিক গভর্নমেন্ট ব্যাকিং ছিল। তাই যদি না হয় আমি আপনাকে একটা উদাহরণ দিই যে সমস্ত রেজাল্টগুলো আসতেছে আওয়ামী লীগের পক্ষে, বিএনপির পক্ষে সব 0-0। শেষে যখন দেখলো যে এমনভাবে এটা হয়ে গেছে কারচুপি বা একটা না, শেষে 30 জন ছিল বাকি, যে 30 জন সারা পৃথিবী বলবে যে না একটি 30 জনে কেন রাত্রি 1টা দিকে দেওয়া হলো, তাদেরকে তো অন্যান্যগুলো সবগুলি দেওয়া দিল 8টা 9টা 10টার ভিতর শেষ, ওই 30টাকে রাত্রি 1টা দিকে দেওয়া হলো। যে যেমন তার ভিতরে আমাদের কথা বাকি রয়েছে এখন, আপনি কি বলতে দিব? জি দর্শক আপনার নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আমি নোমান বলতেছি চট্টগ্রাম থেকে। জি জি ওই সাংবাদিক ভাইয়া যেটা একটু আগে একটা কথা বললেন যে নির্বাচন কমিশনের আস্থা আসলে কখনোই অর্জন করতে পারে না বিরোধী দলের কাছে। তো আমি এটা একটা ব্যাপার জানাতে চাচ্ছিলাম, যেটা আসলে বর্তমান যে নির্বাচন কমিশন আছে বা অতীতে যারা যে সময় নির্বাচন কমিশনার ছিলেন আসলে সবাই মোটামুটি দেখা যাচ্ছে যে সরকারির পক্ষ থেকেই মানে সরকারি কোনো আস্থাভাজন হলেই নির্বাচন কমিশনে যোগ দেয়, এটা একটা ব্যাপার। আর দ্বিতীয় কথা হলো যে বাস্তবতা আসলে অর্জন করা নির্বাচন কমিশনের উপর আস্থা অর্জন করা সম্ভব না, কারণ গত ঢাকা এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনীতে এর বাস্তবতাটা দেখা গেছে। এখানে কোন একটা জায়গায় বিভিন্ন এমপি মন্ত্রীরা বিভিন্ন ধরনের প্রচারণায় অংশগ্রহণ করতে। আপনার প্রশ্নটা বলেন। তো আমি এটাই জানাতে চাচ্ছিলাম যে আসলে মানে নির্বাচন কমিশনের উপর আস্থা না থাকার সবচেয়ে বড় কারণ হলো যে নির্বাচন কমিশনারটা অনেকটা মানে কন্ট্রোলের কথা বলেন বা আস্থা রাখার কথা বলেন, এটা আসলে সবসময় সরকারের আস্থাই অর্জন করার চেষ্টা করে, এইটাই বলতে চাচ্ছিলাম। জি ধন্যবাদ, আপনি মন্তব্য করলেন। যাই হোক, আপনি যেটা বলছিলেন যে 2008 সালের নির্বাচন নিয়েও আপনার প্রশ্ন আছে। এটা তো ভয়াবহ, 2014 যেটা ওটা তো ভয়াবহ। 151 জন যদি কোনো সংসদ সদস্য কোনো পার্টি থাকে তাহলে সরকার গঠন করতে পারে। 154 জন বিনা প্রতিদ্বন্দ্বিতা বিনা ভোটে সারা পৃথিবীকে আপনারা ওয়াকআউট দিয়েছেন বলে এরকম হয়েছে না। সেখানে যদি বিএনপি যোগদান করতো তাহলে তারা হয়তো বিএনপি 50-60টা সিট দিত, এটা দয়া দাক্ষিণ্য ভিক্ষা। কিন্তু বিএনপি তো ভিক্ষার পাত্র নয়, বিএনপি বাংলাদেশের মানে সবচেয়ে জনপ্রিয় সবচেয়ে বড় দল এবং অতীতে সেটা প্রমাণ করেছে। এখানে মিস্টার রাশিদ রহমান সাহেব যে কথাটা বলছে আর একটা কথা আনছে দৃষ্টিভঙ্গির ব্যাপারে বলতে গিয়ে তিনি বলছেন যে বিএনপি সন্ত্রাসী, 3 মাস নাকি ওই সন্ত্রাস করছে। 3 মাস সন্ত্রাস পর থেকে একটা বিএনপিকে ধরা হয়েছে, 2-3 মাস পরে শ্রদ্ধা এম কে আনোয়ার, তারপরে ভারপ্রাপ্ত মহাসচিব, এইভাবে বিএনপির যত কেন্দ্রীয় কমিটির সদস্য আছে বা নেতা আছে তাদের কি করছে, হাজার হাজার লোক বর্তমানে হাজতে, হাজার বিভিন্ন অঙ্গ সংগ্রাম মূল এরা হাজতে। আর সন্ত্রাস এখানে হয়েছে আর প্রশাসনিকভাবে রাষ্ট্রীয় সন্ত্রাসের মাধ্যমে যে হাজার হাজার লোককে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে সেই কথাটা কিন্তু আমার বই ভুলে গেছে। আপনি আরো কিছু আছে আসলে এই বিস্তৃতি থেকে মুক্তি দেওয়া আমি আমার পরম দায়িত্ব মনে করছি। প্রথম কথা হচ্ছে 2008 সালের 29 ডিসেম্বরে কেন জাতীয়তাবাদী দলের ভরাডুবি হলো একটু মনে করিয়ে দিও। বাংলাদেশের 44 বছরের ইতিহাসে কোনোদিনও বাংলাদেশের যে মেরুদণ্ড কৃষিকাজ, সেই কৃষকের সারের জন্য কোনোদিন গুলি খাইতে হয়নি। গাইবান্ধাতে নিরপরাধ কৃষকরা এই সার চেতে গিয়ে জাতীয়তাবাদী দল এবং জামাত ইসলামীর গঠিত যে সরকার তার গুলিতে আক্রান্ত হয়ে নিহত হয়েছে। এবং আরেকটা ঘটনা ওনাকে মনে করিয়ে দিতে চাই, কানসাটে সেচের জন্য পানি সেই বিদ্যুৎ চেতে গিয়েও বাংলাদেশের কৃষক কুল আহত হয়েছে, আক্রান্ত হয়েছে, নিহত হয়েছে। সুতরাং দুর্নীতি, খাম্বা লিমিটেড সেগুলোকে ছাপিয়ে দিয়ে কৃষকের মাঝে যে এক নীরব বিপ্লব হয়ে গেল যে এই সরকার কোনোদিনও বাঙালির কৃষি বান্ধব সরকার নয়, এবং সেটার জন্য 2008 29 ডিসেম্বরের নির্বাচনে যে এই ধরনের ভরাডুবি হবে এটাই তো স্বাভাবিক। কিন্তু আমি জানি উনি যেহেতু একটা দলের নেতৃস্থানীয় ব্যক্তি, এটা উনি কোনো মেনে নিতে পারবে না। কিন্তু এগুলো দালিলিক প্রমাণ সহ দেওয়া যেতে পারে।
কৃষককে আপনি খেপিয়ে, বাংলাদেশের শ্রমিক কুলকে খেপিয়ে, আপনি পরিবহন সেক্টরে কি ধরনের দুর্নীতি হয়েছিল আপনি জানেন, বিদ্যুৎ ক্ষেত্রে কি হয়েছিল আপনি জানেন, এগুলো নতুন করে বলার দরকার নেই। হাওয়েভার 2014 সালের 5ই জানুয়ারি নির্বাচন নিয়ে যেটা তিনি বলছেন, আমরা সবসময় বলি জাতীয়তাবাদী দল সেই নির্বাচনে গেলে আমরাই সবচেয়ে বেশি খুশি হতাম। এবং সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে উনি কিন্তু একটা জিনিস ভুলে যাচ্ছেন, যে জাতীয়তাবাদী দল যখন ক্ষমতায় তখন ব্যারিস্টার মওদুদ আহমেদ জাস্টিস KM হাসানকে সব সিনিয়রিটি টপকে দিয়ে চিফ জাস্টিস করবেন এবং তার মধ্য দিয়ে তত্ত্বাবধায়ক সরকারকে নিয়ন্ত্রণ করবেন এই সময়টা, এবং রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদ একই সাথে যখন রাষ্ট্রপতি এবং তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা অর্থাৎ নিরেট নিপতির ভূমিকায় উপনীত হলেন, ঠিক তখনই কি তত্ত্বাবধায়ক সরকারের পবিত্রতা ক্ষুণ্ণ হয়ে গেল না? এটা হয়ে যাওয়ার পরে কি হয়েছে, যে বাংলাদেশের প্রধান বিচারপতি এবং অন্যান্য বিচারপতিরা মিলে তারা বাংলাদেশের বাস্তবতাকে বিশ্লেষণ করে বললেন যে এই পরিস্থিতি বা এই পন্থা কোনোভাবে চলতে পারে না, এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, তিনি বেগম খালেদা জিয়াকে উদাত্ত আহ্বান জানালেন একটি সর্বদলীয় সরকার গঠন করার জন্য, যেখানে তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দিতে চাওয়া হয়েছিল। এখন আমার কথা হচ্ছে, বেগম খালেদা জিয়া মাননীয় প্রধানমন্ত্রীর কথা মানবেন বা মানবেন না এটা ওনার ইচ্ছা, কিন্তু একজন দেশের প্রধানমন্ত্রী যখন তাকে দাওয়াত করে বলেন যে আপনি আসুন আমরা নির্বাচন নিয়ে আলাপ করি, বিভিন্ন অপশন নিয়ে কথা বলি, উনি অ্যাটলিস্ট শারীরিক ভাবে তো তৎকালীন প্রধানমন্ত্রীর সাথে বসে এই জিনিসটা নিয়ে আলাপ করতে পারতেন, কিন্তু সেই সৌজন্যতা কিন্তু দেখাতে পারেননি। এবং আপনি দেখেন বাংলাদেশের আজকে প্রাসঙ্গিকতা কোথায়, বাংলাদেশ আজকে RMG-তে প্রথম 5টি দেশের একটি, ফরেন এক্সচেঞ্জ আমরা যে শ্রমজীবীদের রপ্তানি করি তার মধ্যে দিয়ে যে ফরেন এক্সচেঞ্জ, তাতে আমরা প্রথম 10 জনের ভিতরে একজন, IT সেক্টরে আমরা মানে একটা খুব ফাস্ট স্পেস আমরা এগিয়ে যাচ্ছি। সেই সময় বাংলাদেশের শাসনভার নির্বাচনের জন্য 1 সেকেন্ডের জন্য অনির্বাচিত কোনো ব্যক্তির কাছে যাবে, এটা কি আসলে কোনো রাজনৈতিক প্রজ্ঞার কথা হতে পারে? আমাদেরকে তো রাজনৈতিক বিবর্তনে বিশ্বাস করতে হবে। হ্যাঁ, সেই বিবর্তন মানুষের সুখকর না হতে পারে, পছন্দনীয় না হতে পারে, কিন্তু সেটা জাতীয়তাবাদী দল, বাংলাদেশ আওয়ামী লীগ মিলে ঝুলিয়ে তো একসাথে ঠিক করতে পারেন। কিন্তু আমি ধরিয়ে আছি যে আমাকে অনির্বাচিত সরকারের মধ্য দিয়ে সমস্ত কাল সভ্যতা ভব্যতাকে পরিত্যাগ করিয়া অন্য সকল দেশকে অনুসরণ না করে, উন্নত দেশকে না করিয়া আমাকে এই পথেই চলতে হবে, এটা তো মেনে নেওয়া যায় না। এবং আরেকটা জিনিস কি, উনি যেটা বললেন যে জাতীয়তাবাদী সিনিয়র নেতারা অ্যারেস্টেড হয়েছেন, বিএনপির কোনো লোক অ্যারেস্টেড হন নাই। কিছু কিছু জিনিস নিয়ে ডিবেট চলে না, উনি আমার থেকে বয়োজ্যেষ্ঠ। বাংলাদেশে এটা খুব পরিষ্কারভাবে প্রতিষ্ঠিত যে 5ই জানুয়ারি থেকে দীর্ঘ 100 দিন কারা পেট্রোল বোমা সন্ত্রাস নাশকতা করেছে। হ্যাঁ, প্রতিটি ঘটনারই বিচার হবে। এবং আমি প্রথমে একটা কথা বলেছি যে সপ্তাহ আমি শুনতে পারিনি, তবে গয়েশ্বরচন্দ্র সাহেবের যে ফোন আলাপ সেটা শুনে আমার কাছে অ্যাটলিস্ট অ্যাজ এ ইয়াং ম্যান, আওয়ামী লীগের কর্মী হিসাবে না, যে কোনো লোক শুনলে তার কাছে এটা পরিষ্কার হবে যে জাতীয়তাবাদী দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ ওই সময় পরিষ্কারভাবে, প্রত্যক্ষভাবে এবং পরোক্ষভাবে তো বটেই, তারা এই আগুন সন্ত্রাসের সাথে জড়িত ছিল। আমি শুধু একটা আহ্বান জানাতে পারি, আমার আহ্বানে কতটা কাজ হবে আমি জানি না, আমি শুধু মনে করি যেটা আপনাকে একটু আগে বললাম, যে সুস্থ রাজনীতির কক্ষপথ থেকে যে আজকে বিএনপি ছিটকে পড়েছে, এর দ্বারা কি হয়েছে, সে তো নিজের অক্ষেও দাঁড়িয়ে নেই, কারণ তার সাংগঠনিকভাবে সে বিপর্যস্ত। যেটা একটু আগে কাজল ভাই বললেন যে আজকে তার একটা সুযোগ এসেছে, এই পৌরসভা নির্বাচনটি যদি সে আন্তরিকভাবে নিষ্ঠার সাথে করে তাহলে সে আবার সুস্থ ধারা রাজনীতির কক্ষপথে ফিরে আসবে বই কি, শুধু তাই না, নিজের পায়ে হয়তো বা দাঁড়াতেও পারবে। এবং একটা জিনিস দেখেন, সবচেয়ে দুঃখজনক বিষয়, এই যে 40 জনের কথা আপনাকে উল্লেখ করলাম, এই 40 জন প্রার্থী তাদের প্রত্যেকের নাম FIR এ জামাত ইসলামের সুচিহ্নিত নেতাকর্মী হিসেবে আছে। আমি কাজল ভাইয়ের সাথে সম্পূর্ণভাবে একমত। আজকে 2015 সালে বাংলাদেশের ইতিহাস যখন কলঙ্ক থেকে মুক্ত হয়ে পরিশুদ্ধ হতে যাচ্ছে, যখন আমরা 1971 সালে সুচিহ্নিত শত্রুদের থাকা যেই কলঙ্কের কারণে আমরা কলঙ্কিত ছিলাম সেটা থেকে মুক্ত হয়ে যাচ্ছে, ঠিক সেই সময় জাতীয়তাবাদী দল আবারও পঞ্চকতা ছল চাতুরির মধ্য দিয়ে এই 40 জন জামাত ইসলামের লোককে ধানের শীষ দিয়ে নির্বাচন করার ব্যবস্থা করে দিচ্ছেন। এখন এটা আদৌ ঠিক হচ্ছে কিনা, আমার মতে ঠিক হচ্ছে না। যারা স্বাধীনতা প্রেমী, স্বাধীনতায় বিশ্বাস করে, উনি বলেছেন তারা বাংলাদেশকে অসম্ভব ভালোবাসেন, আমার ধারণা ওনার দৃষ্টিভঙ্গি থেকেও এই 40 জন জামাত ইসলামের লোককে দিয়ে পৌরসভা নির্বাচন করাটা শুধুমাত্র বাংলাদেশের বিরুদ্ধচারণ করা ছাড়া আর কিছুই না। সো আই হোপ, আসলে ওনার সাথে আমার কোনো ডিবেট এভাবে নাই। আমার কথা হচ্ছে আগে ওনারা যা ভুল করেছেন সেই ভুলকে পরিত্যাগ করলে ঠিক জায়গায় আসতে হবে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে কি যে 2001 থেকে 2006 সাল যে মুখগুলোর সাথে আমরা অতি পরিচিত, যাদের কারণে আসলে জাতীয়তাবাদী দলের আজকের এই বিপর্যয়, সেটা দুর্নীতি বলুন, রাজনৈতিক প্রজ্ঞাহীনতার কথাই বলুন, কোনো কি পরিবর্তন দেখছেন? নতুন মুখের কি কোনো আনয়ন দেখছেন? তা তো নাই। শুধু তাই না, এই যে পৌরসভা নির্বাচন, প্রতিটা কথায় এটা ঠিক নেই, ওটা ঠিক নেই, কিন্তু আপনি যে প্রান্তিক অঞ্চলের মানুষদের জন্য একটি নগরী প্রাণ কেন্দ্রে রূপান্তরিত করবেন, একটি সমৃদ্ধ পৌরসভা হবে,
সেই পৌরসভায় কি প্রস্তাবনার মধ্য দিয়ে এই পৌরসভাকে সমৃদ্ধ করবে। এই অভিযোগ তো আপনার দলের বিরুদ্ধেও, যে তৃণমূলের কথা শোনা হয়নি, তৃণমূলের কথা কোনো পাত্তা পায়নি আওয়ামী লীগে, এটা আপনি পত্রপত্রিকা দেখেন একেবারে। আমি এই জায়গায় বলতে পারি, জনাব মাহবুব হানিফ সাহেব গতকালকে একটা স্টেটমেন্ট দিয়েছেন, এবং আমি নিজে যেহেতু দলের সাথে সক্রিয়ভাবে জড়িত, আমি আপনার ৩ ঘন্টায় এতটুকু বলতে পারি যে পৌরসভা নির্বাচনের মেয়র মনোনয়ন প্রার্থীদের নাম ১০০% প্রান্তিক পর্যায় থেকে এসেছে। তবে হ্যাঁ, যেহেতু বাংলাদেশের বিভিন্ন রকম সমস্যা, অ্যানামলিস থাকে, বিভিন্ন রকম বৈপরীত্য আছে, দুর্নীতি আছে, অনেক সমস্যা আছে, সেহেতু চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ারটি কেন্দ্র রেখে দিয়েছে। এবং আমাদের যে সংসদীয় যে কমিটি ছিল মানে মনোনয়ন দেওয়ার, সেটার সাথে আরো ৩ জনকে যুক্ত করে এই কমিটির বলয় এবং এর ব্যাপ্তি আরো বৃদ্ধি করা হয়েছে, এবং প্রত্যেকটা প্রার্থীতার এসেছে এবং নির্দেশনা ছিল যে সকলে ঐক্যবদ্ধ হয়ে একটি নাম দিবেন, যদি না দিতে পারেন তাহলে ক্রমানুসারে ১, ২, ৩ জনপ্রিয়তা অনুযায়ী। তবে অনেক উন্নয়ন করা যেতে পারে। দলের এই মনোনয়ন নিয়ে যদি যেটা আছে যে একটা অভিযোগ আছে যে প্রভাবিত করা হয়েছে যে তৃণমূল থেকে নাম পাঠানো, পত্রিকায় দেখেছি এটা হয়, মন্ত্রী এমপিদের আত্মীয় স্বজন বেশি মনোনয়ন পেয়েছেন। অনেক ক্ষেত্রে উদাহরণ দেওয়া যায়, অনেক ক্ষেত্রে আপনার যদি সিটিং মেয়রকে দেওয়া হয়, এটা কারণ বিভিন্ন থাকতে পারে। অনেক সময় ধরেন প্রভাবশালী কারোর সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক ভালো না, এগুলো হয়, এটা ডিফেন্ড করারও কিছু নেই। আমি খালি একটা কথাই বলবো, ১/১১ পরে সবাই ভেবেছিল যে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি হয়তো পরিশুদ্ধ হবে। আমরা খুব আমরা খুব বিস্ময়ের সঙ্গে দেখি যে সেই প্রত্যাশা পূরণ হয়নি। আর উনি যেটা বললেন, হ্যাঁ আপনি যেটা তখন অবশ্য ১/১১ সময় যেসব রাজনৈতিক নেতৃবৃন্দ জেল থেকে বেরোচ্ছিলেন, বিএনপি বলেন আওয়ামী লীগ বলেন, সবাই কিন্তু প্রায় একই সুরে কথা বলছিলেন যে হ্যাঁ আমরা সড়ক যোগাযোগ মন্ত্রী কথা তো আমরা জানি কি বলেছেন। এখন আমি যেটা বলতে চাই, যেটা উনি বললেন ব্যারিস্টার হায়দার আলী, যে আওয়ামী লীগও বাস পুড়িয়েছে কি করে, আমি কোন দলের কথা বলতে চাই, আমি যেটা বলতে চাই যদি সেটাকে আমি ধরেও নিই, তাহলে একটা কথা আছে না যে তুমি অধম তাই বলে আমি উত্তম হইব না কেন। কারণ আমি দেখি প্রত্যেকটা ক্ষেত্রে উদাহরণ দেওয়া হয়, এমক এটা করেছে আমরা তার চেয়ে বেশি করব। এই জিনিসটা রাজনীতি থেকে যতদিন না যাবে আমাদের রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন হবে না, নাম্বার 1। কারণ আমি যেমন আমাদের রাজনৈতিক দৈন্যটা না এত বেশি প্রকট হয়ে যায় এসব কারণে। এটা আমরা যারা সরাসরি রাজনীতির বাইরে, আমাদের কাছে আসলে খুব বেদনাদায়ক মনে হয়। কারণ আমরা আশা করি যে বড় দুই দলই বড়, হ্যাঁ একটা বিষয় নিয়ে কোনো কম্প্রোমাইজ করা যাবে না, সেটা হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধ। এটা নিয়ে বাংলাদেশে এই কথাটা কিন্তু দুইজনই বারবার বলছেন, আপনি কিন্তু এটা জবাবটা দেন না। এটা কিন্তু এখন পর্যন্ত এই যে 40টা আমি এক লাইনে শেষ করি। আমি পলিটিক্স রাজনীতি বাংলাদেশে অনেক দল আছে, যার ইচ্ছা যে দল করবে, কোনো অসুবিধা নেই, কিন্তু বাংলাদেশের স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধ এটা নিয়ে কিন্তু কোনো ধরনের 40টি পদ জামাতিদের ছেড়ে দেয়া বা মনোনয়ন না দেয়া, এই বিষয়ে আপনি কি বলবেন? জি, সুন্দর প্রশ্ন। আমার সঙ্গে থাকলে কোনো অসুবিধা নাই, আপনি আমার সঙ্গে থাকলে কোনো অসুবিধা নাই, আপনি একটা ক্রিমিনাল। আমার সঙ্গে থাকলে কোনো অসুবিধা নাই, কিন্তু আপনি যখন আরেকজনের সাথে যাবেন আমি কিন্তু বলেছি, আপনি এভাবে বললে কিন্তু এটা আমাকে মিসকোট করা। আমি বলেছি স্বাধীনতার প্রতি যে ধরে কারোর সঙ্গে কোনো কম্প্রোমাইজ নেই। ভেরি গুড, আপনি এই কথাটাই বলেন। না সবই বলতে হবে, কারণ আপনি যেহেতু এখানে অভিযোগ আনতেছেন, সেই ক্ষেত্রে আমার উত্তর দিতে হবে। 96 সালে কোনো প্রবলেম ছিল, আওয়ামী লীগ ছেড়ে দিয়েছিল জামাতকে, এবং যে 96 সালে না তারা যোগ্য পদে তারা আন্দোলন করেছে কেয়ারটেকারের জন্য একসাথে। না আসন ছেড়ে দিয়েছিল, আমরা আসনের কথা বলছি। আসনে কত ব্যাপার হলো, তাদের ভিতরে একটা কন্ট্রাক্ট হয়েছিল। এই কন্ট্রাক্টের ফলে হয়েছে কি 22 বছর পরে আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারছে, ওই তাদের কৌশলগত কারণে। আচ্ছা, এখন তারা যেহেতু 20 দলের এক দল হইতেছে জামাত, সেটা এখন তারা আর জামাত এখন ব্যান্ডই করে দেওয়া হয়েছে, ইট হ্যাজ বিন ব্যান্ড। কাজে এটা নিয়ে চিন্তা ভাবনা করে এখানে যে কথাটা হইতেছে, উনি বললেন যে 40টা সিট, আসলে পত্রিকা আমরা দেখেছি 30টা সিট। আপনি স্বীকার করে নিচ্ছেন? না, পত্রিকা আমরা 40টার জায়গায় আপনি 30টা স্বীকার করে নিচ্ছেন। না, ওটা না, 30টা জামাত থেকে ওই নিরপেক্ষভাবে তারা দাঁড়িয়েছে। এই কথা না, সেখানে ওইভাবে আসেনি কোনো পত্রিকা, এটা বোঝা যাবে আর 2-1 দিন পরে বোঝা যাবে। এখন ব্যাপার হল যে বাংলাদেশের যে কোনো নাগরিক, উই দ্য সিটিজেন অফ বাংলাদেশ, তার অধিকার আছে যে নির্বাচনে দাঁড়ানোর জন্য।
কাজে এটা একটা স্থানীয় সরকার নির্বাচন, এই নির্বাচন কে কোথায় কে দাঁড়াইতেছে এটা নিয়ে অত মাথা কামানো কোনো প্রয়োজন নাই। তাই যাই হোক, এখানে আরেকটা কথা আপনি বলছেন, মানে ভালো বলছেন যে অধম অতীতে আওয়ামী লীগ যদি এই অধমের কাজ করে থাকে তাহলে আমি উত্তম হব না কেন? ভালো কথা বলছেন, কিন্তু বারবার সেই অধমটাকে তারা তো স্বীকার করে না। বাংলাদেশ এমন বলতেছে দুর্নীতি করা হয়েছে, বিএনপি দুর্নীতি করছে, আওয়ামী লীগ দুর্নীতি কত প্রকার কি কি উদাহরণ দ্বারা শিখাই দিচ্ছে। এখনো যদি এই গত 2 বছর 5 বছর কি পরিমাণ অবরোধের মধ্যে আছে কিনা এটাই তো ক্লিয়ার না। একটা জিনিস এখানে অ্যাড করতে পারি একটু, না আপনারা একটু পরে পরে আমাদের হায়দার আলী সাহেব, আচ্ছা এখানে বলছেন মামলা আমি ওই 43 জনের কথা বলছি না, মামলা দিয়ে দেশটাকে বর্তমানে এই সরকারকে বলা যায় একটা মামলাবাদ সরকার। ওটা তো বলেছিলেন। না বলুন কি, এবং যার ফলে মামলাগুলি কি আসছে, রাজনৈতিক প্রতিহিংসা। একটি বিএনপির মতো শক্তিশালী এত বড় পার্টিকে সম্পূর্ণ নির্মূল করার জন্য এটা নিরন্তর চেষ্টা চলছে গত 5-7 বছর যাবত। মুশকিলটা ওখানে আসলে কোথাও যাবে না। বেগম খালেদা জিয়া তিনি একজন উপদেষ্টা এবং সিনিয়র নেতা, উনি কেন পত্রিকা দেখে বলবেন 30 জন? ওনার তো জানারই কথা। তার মানে কি যে এই দলটার স্ট্রাকচার কখন স্বাধীনতার বিরোধীর সাথে মিলে আর কখন মিলে না, সিনিয়র নেতাদেরকেও জানায় না। এটাই তো আমার হোল পয়েন্ট, যে সম্পূর্ণ দলটির যিনি নেতা তিনি কোনোভাবে গণতন্ত্রে বিশ্বাস করেন না। স্বাধীনতা বিরোধী 40 জন, আমি গণমাধ্যমে দেখেছি 40 জন, পত্রিকায় পড়েছি 40 জন, উনি কোন পত্রিকায় পড়েছেন 30 জন। কিন্তু বিএনপির কথা তো ওনার ভিতর থেকে জানার কথা, পত্রিকার থেকে জানার কথা না। তার মানে উনি নিজেই স্বীকার করে নিচ্ছেন যে দে হ্যাভ নো ইনফরমেশন। এই জাতীয়তাবাদী দল সম্পূর্ণ হুজুগের উপরে চলছে। বেগম খালেদা জিয়া যখন যা মনে চাচ্ছেন তিনি করছেন। ক্ষমতায় যাওয়ার স্বপ্নে বিভোর অবস্থায় যৌক্তিক বা অযৌক্তিক, প্রাসঙ্গিক বা অপ্রাসঙ্গিক যা প্রয়োজন তাই করছেন। এবং জামাতি ইসলামের সাথে আওয়ামী লীগের যে যুগপৎ আন্দোলনের কথা তিনি বলছেন, যুগপৎ শব্দটি আবিধানিক অর্থ যদি নেন তাহলে কোনো আত্মার থাকে নাকি? একই সময় কোইন্সিডেন্টালি হয়ে গেছে। এবং যেটা আপনি তুলে ধরলেন, আমি আপনার মধ্যে তুলে ধরতে চাই, আওয়ামী লীগ কোনদিন জামাত ইসলামের কোনো সিট ছেড়ে দেয়নি। 1996 সালে বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে বিশাল এক মুক্তিযুদ্ধ সমাবেশের মাধ্যমে কারণ বাজার অবস্থিত জায়গায় মাইক্রোফোনের মাধ্যমে দ্ব্যর্থহীন কণ্ঠে আমাদের বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা বলেছেন যে এই বাংলার মাটিতে জামাত ইসলামী এবং রাজাকার আলবদর আল শামস তাদের বিচার হবে। সুতরাং যদি সত্যি জামাত ইসলামীর সহায়তা আমরা ক্ষমতায় আসতাম তাহলে তার এই কথা বলার কথা ছিল না। এবং আমি ওনাকে মেমোরিটা একটু রিফ্রেশ করে দিতে চাই বিনয়ের সাথে, যে 1996 সালে বাংলাদেশ আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি তাদের ভিতরে একটা পলিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং ছিল, সেখানকার মাধ্যমে তিনি ক্ষমতায় এসেছিলেন। সেটা রাইট অর রং সেটা নিয়ে আরেকদিন একটা প্রোগ্রাম হতে পারে। বাট আপনি একজন সিনিয়র মানুষ বলেই আমি আপনাকে রিকোয়েস্ট করব যে আমরা যারা নতুন সকলেও তারা একভাবে রাজনীতি দেখার সুযোগ পাই না। আপনি যখন একটা কথাকে মিসকোট করবেন বা মিসলিড করবেন অথবা ভুল তথ্য দিবেন, তখন যেটা হবে যে আজকের এই বিতর্কে হয়তো আপনি জিতে যাবেন, কিন্তু সমস্ত দেশের নতুন প্রজন্মের ছেলেমেয়েরা কিন্তু আমি দিতে চাই জনাব জাকারিয়া কাজীকে। আজকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব যেটি বলেছেন যে বিএনপি যেটা করছে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্যই কাজ করছে। আমি আপনার এই কথাটা দিয়ে আপনার শব্দটি নিয়ে আমার একটু দ্বিমত আছে। কারণ আমি যদি গণতন্ত্রের মূল জিনিস হলো নির্বাচন, আমি নির্বাচন বয়কট করে তার গণতন্ত্র হবে না। তবে আসার কথা যে বিএনপি নির্বাচনে গিয়েছে। আমি রাজনৈতিক সংস্কৃতির কথাটা বারবার বলছি। ব্যারিস্টার হায়দার আলী বললেন যে এত সিনিয়র নেতাদের, আপনি বলতে চাচ্ছেন বিএনপি এই ঢাকা বা চট্টগ্রামের মতো যে 11টা সপ্তাহ সেটা না, একটা শেষ পর্যন্ত থেকে মানে যদি বলতে হয় কারচুপি যদি হয়ে থাকে, কারচুপির কথা বলতে হয় শেষ পর্যন্ত থেকে কারচুপির কথা বলবো। আমি যুদ্ধের মাঠ ছেড়ে দিয়ে আমি বলবো যে আবার আমাকে পিঠ থেকে ছোড়া মারা হয়েছে, তো ঠিক না। এবং আপনি যে কথাটা বললেন, যদি আমরা মঞ্জুর আলম সাহেব যখন প্রত্যাহার করে তার সেই চেহারাটা আপনি দেখেন তো মনে হয়নি যে অনিচ্ছুক একটা লোককে বাধ্য করা হচ্ছে। কাজে এখন যদি আমি মনে করি যে আমি নিছক রাজনীতির স্বার্থেই খেলবো, আরো অশান্ত করবো, দ্যাট ইজ এ ডিফারেন্ট থিং। আমরা মানুষ শান্তিপ্রিয়, আমরা সেটা চাই। আমি খালি একটা কথা বলবো যে সংস্কৃতির পরিবর্তনটা দরকার। কারণ সাবের হোসেন চৌধুরীর নামে প্লেট চুরির মামলা হয়েছে, এই হলো বাংলাদেশ। কোথায় যাবেন আপনি? সে ঘুরে ফিরে সেই আবার ওনার কথাই বলতো, দৃষ্টিভঙ্গির পরিবর্তন করতে হবে। আপনাদের তিনজনকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। শুভরাত্রি।